নমস্কার। কেমন আছেন? ভালো থাকুন। ফোনের লাইভ অনুষ্ঠানে সকলকে অনেক অনেক স্বাগত। সকলে শারীরিকভাবে সুস্থ আছেন, সুস্থ থাকবেন সেই আশা নিয়ে কিন্তু আজকে আরো একটি নতুন পর্বে কিন্তু আমরা ডাক্তারবাবুকে পেয়ে গেছি। যদিও এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য প্রতি শনিবার চেষ্টা করা হয় ডাক্তারবাবুর উপস্থিতি আমরা কাম্য করি, কিন্তু অনেক ক্ষেত্র ধরে কি একটা সপ্তাহ যেটা গ্যাপ চলে যায় না, তাতে প্রচুর প্রশ্ন কিন্তু দপ্তরে জমা হয়। ডাক্তারবাবু পার্সোনাল ফোনেও যায়, আমাদের দপ্তরেও আসে, তার থেকে হয়তো কিছু প্রশ্ন আমরা উঠিয়ে নিতে পারি যাতে এইটুকু সময়ের মধ্যে আপনাদেরকে তার উত্তর ডাক্তারবাবু দিতে পারে। তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো সমস্যায় ভুগছেন, শারীরিক যে কোনো বিষয়, যে কোনো প্রশ্ন রয়েছে, তার জন্য কিন্তু এই অনুষ্ঠান আপনাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। সবসময় ছিল, এখনো থাকবে। সরাসরি নাম্বার রয়েছে। গত এপিসোডে যেমন আমাদের বেশ কটা এপিসোড ধরে কথা হচ্ছিল ইমিউনিটির বিষয়, আমাদের অনেকে ইমিউনিটির বিষয়ে একটা সচ্ছল ধারণা হয়ে গেছে, অনেকের আবার অনেক কিছু জানার আগ্রহ বেড়ে গেছে, যেহেতু কোভিড আমাদের ইমিউনিটি শব্দটার সাথে খুব পরিচিত করে দিয়েছে। ছোট থেকে বড় সকলেই আমরা এখন ইমিউনিটি বিষয়ে কিন্তু বেশ একটু চিন্তিত বা বেশ একটু সচেতন হয়ে গিয়েছি। তার পাশাপাশি ভিটামিন নিয়েও কিন্তু কথা চলছিল যে শরীরে ভিটামিনের অভাব বুঝবো কি করে, কোন ভিটামিন কতটা পরিমাণ আমাদের শরীরে প্রয়োজন বা সেটা আমি অ্যাবজর্ব করব কি করে। সব প্রশ্নের উত্তর যখন ডাক্তারবাবু দিচ্ছিলেন গত পর্বে, তখন কিন্তু একটা বিষয় নিয়ে আজকে যে কথাটা আমরা বলবো এরপরে, নাইট্রাস অক্সাইড নিয়ে কথা ডাক্তারবাবু বলেছিলেন। এই কথাটা যদিও আমাদের প্রতিটা পর্বে প্রতিটা প্রশ্নের উত্তরের হয়তো সাবজেক্টটা শেষ করতে পারি না, যেহেতু সময়টা খুবই স্বল্প, সেই ক্ষেত্রে ধরে অনেকের প্রশ্ন ডাক্তারবাবুকে করা হয়েছে। অনেকের বলতে গেলে তার মধ্যে আমিও হয়তো একজন রয়েছে যে এই শব্দটা না, এই নাইট্রাস অক্সাইড শব্দটা পরিচিত, মানে কানে শোনা জানি, সেই ব্যাখ্যা দিয়ে আমরা সকল সাধারণ মানুষ এটাও জানি যে এটা একটি গ্যাস। কিন্তু যখন আমরা ভিটামিনের কথা বলছি, যখন আমরা ইমিউনিটির কথা বলছি, তখন আমরা এই নাইট্রাস অক্সাইডের কথাটা তো কেন তুললেন, মানে যোগসূত্র কোথায়, যোগাযোগ কোথায়, এই বিস্তারিত কিন্তু একটা প্রশ্ন আজকে সকলের হয়ে আমার ডাক্তারবাবুকে করতেই হচ্ছে। আর তিনি যখন রয়েছেন তো আমরা উত্তরও পেয়ে যাব। তার পাশে আপনাদেরকেও বলে দিই, আপনারা কিন্তু যে কোনো শারীরিক সমস্যা নিয়ে অবশ্যই কথা বলতে পারেন। সরাসরি নাম্বার আমাদের এই মুহূর্তে কিন্তু উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজি ডক্টর কনিষ্ঠ সরকার, সাইকিয়াট্রিস্ট টিভি। আপনাদের সকলের তরফ থেকে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতী মণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। এ তো আমি সবসময় বলে থাকি, এখন গ্রীষ্মকাল পড়ছে আমাদের এই পূর্ব ভারতে বিভিন্ন জায়গায় একই ধরনের মানে অনুষ্ঠান। আমাদের যেমন পয়লা বৈশাখ চলছে, আসামে বিহু, কোথাও বৈশাখী, গুরু পরব, এসব নানা রকম নামে। আমরা যে ভারতবর্ষের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলি, ইনফ্যাক্ট অদ্ভুত রকম বিভিন্নতা আমাদের খাবারের মধ্যে, পোশাকের মধ্যে, ভাষার মধ্যে, চেহারার মধ্যে, কিন্তু যে মূল যোগসূত্র ভারতবর্ষের আমাদের সবাইকে এক করে রাখে, সেগুলো হচ্ছে এই আমাদের ভারতীয় পুরনো সনাতন সংস্কৃতির অঙ্গ। আমি বললাম এখন নবরাত্রি শেষ, আজকে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, নানা রকমের অনুষ্ঠান, এবং সেগুলো সমস্ত যাদের গ্রামে বাড়ি তারা জানেন। নীল ষষ্ঠী এসে গেল, এবং চড়কের অনুষ্ঠান এখনকার দিনে শহরের বাচ্চারা বোধহয় আর দেখেনি। চড়কের লাফ, চড়কের মেলা দেখেনি। আমি এখন তো কোভিডের রেস্ট্রিকশন উঠে গেল, একদম যারা শহরে থাকো, যে স্কুলে পড়াশোনা করো, যেসব ছেলেমেয়েরা বাচ্চারা বা বড় হচ্ছে, তারা বাবা মাকে একটু অনুরোধ করো যে কোথাও কাছাকাছি কোথায় চড়কের মেলা, চড়কের লাফ হয়। সার্কাসের থেকেও বেশি ভালো লাগবে দেখতে কিন্তু। আর এটা আমাদের একদম সব থেকে পুরনো সব সংস্কৃতির অঙ্গ, এবং সবাইকে এক করে রাখছে, মিলিয়ে রাখছে। এবং আমি নিজের আলোচনায় চলে আসি, আমাদের ইমিউনিটি ঠিক রাখতে অত্যন্ত কাজের, দারুণ কাজের। আমি ইমিউনিটি নিয়ে কথা শুরু করলাম। আমি শেষ দিনের আগের দিন নাইট্রাস অক্সাইড সংক্রান্ত একটি আলোচনা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। শুরু করেছিলাম এই বলে যে আমাদের ইমিউনিটির জন্য নাইট্রাস অক্সাইড কতটা দরকার। আমি একটা ফোন নিয়ে এই আলোচনায় যাব। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি।
হ্যাঁ, নমস্কার। নমস্কার। মানে মানে 5 বছর ধরে পেটে মানে অম্বলটা বেশি হচ্ছে, আর ওই হজম মানে কি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মুখ ধুয়ে যখন খাবারটা চলে আসছে মুখে, মানে বাইরে। আপনার নামটা কোথেকে বলছেন? আমি তো বলছি কমল। কমল দত্তবাবু? হ্যাঁ, দত্তবাবু। হ্যাঁ, কমল দত্তবাবু কোথেকে? কোনটাই? কন্টাই থেকে বলছি। হ্যাঁ, প্রথম তো বললেন আপনি আপনার অম্বলের অসুবিধে, মানে এটা কি গলায় টক জল? ঢুকে যাচ্ছে। আমরাও কি খেলে তার জন্য তো কোনো ফিলিংস হচ্ছে। হ্যাঁ, আমি বলছি অম্বল বলতে গলায় টক জল বোঝাচ্ছেন? মাঝে মাঝে হয়, বেশি হয় না, মাঝে মাঝে হয়। তাহলে আমলকি দাঁতগুলো টকে যাচ্ছে, কোনো টক খেলে দাঁতগুলো টকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অম্বল বলতে ওই টকে যাওয়া ভাবটাকে বলছেন? হ্যাঁ, অনেক গলার জ্বালা জ্বালা মাঝে মাঝে করে, বুক জ্বালা করে। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে অম্বল বলতে তাহলে বুক জ্বালা রয়েছে, গলায় টক জল, দাঁত টকে যাওয়া, মানে তিনটে। আমি কেকার বিস্কুট খেলেও গলায় অম্বল হয়ে যাচ্ছে, বা খালি পেটে থাকলেও অম্বল হয়ে যাচ্ছে, আবার রুটি খেলেও অম্বল হয়ে যাচ্ছে। এই যে অম্বল হওয়া বলতে কি গলায় টক জল এসে যাচ্ছে না যে দাঁতগুলো টকে যাচ্ছে? এটা আসে না, মানে ওটা মানে এখনটাই আসে না, মানে ওটা মাঝে মাঝে অবস্থা আসে, কিন্তু প্রায় আসে না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো এটার জন্য একদম রুটিন যে চিকিৎসা সেটা তো আপনি করছেন, সকালবেলা খালি পেটে মানে ক্যাপসুল। আমি ওই হোমিওপ্যাথিটা আয়ুর্বেদিকে ওই আমাকে একজন বলেছিল যে কাঁচা হলুদ। আচ্ছা। কাঁচা হলুদ সকালবেলা খালি পেটে 1 কোয়া, মানে ওই এক রেখা পর্যন্ত। আচ্ছা, তো খেয়ে কেমন আছেন? মোটামুটি তখন ভালো, কিন্তু ওই অম্বলটা হচ্ছে ইয়ে করতে আর খেলে ওই বললাম দুপুরবেলাটাই হয়, মানে খাবারটা যেন বুক থেকে পেট থেকে উঠে আসে। হ্যাঁ, তার মানে ভালো বলতে কোনটা ভালো? এখন ভালো বললেন না, তা কোনটা ভালো আছে? মানে কি আগে যেমন সবসময় গলা যেহেতু টক ঢেকুর উঠতো, হ্যাঁ, এখন সেগুলো নেই। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে টাকায় 8 আনা ভালো আছেন, মানে 50%? হ্যাঁ 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 100%। হ্যাঁ, আর বাকি 8 আনা খারাপ আছেন, এই তো? হ্যাঁ, আর ওই হোমিওপ্যাথিটা মাঝে মাঝে খাই, ওই নাক ভূমিকা বলে একটা দিয়েছে, রাত্রে একবার একটা 4টে দানা রেখেছে, কিন্তু সে একটা 2 মাস খেয়েছি, তার কিছুই হয়নি। 200। ও, তাহলে আপনার কথা শুনে যা বুঝতে পারলাম আপনি একটা চিকিৎসার মধ্যে আছেন, তাহলে মানে একদম ইয়ে, আর শরীর সবসময় দুর্বল, মানে হাঁটতে গেলে ডান পায়ের কাঁধ ব্যথা করে, মাথা এরকম ঠিক ঠিক কি আছি বাড়িতে মধ্যে বোঝা যাচ্ছে যে হাত পা গুলো ঝিনঝিন ধরে যাচ্ছে, মানে বেশি তো ডান পা, একটু কম আর ঝিনঝিন ধরে। বুঝলাম। তাহলে আপনি একটা চিকিৎসার মধ্যে আছেন যেটা কিনা সেই চিকিৎসার মধ্যে আপনার পুরো অসুবিধের অর্ধেক ঠিক হয়েছে, এখনো অর্ধেক ঠিক হয়নি। এটা আমি ঠিক ঠিক ভাবছি তো? এটাই তো আপনার বক্তব্য? হ্যাঁ স্যার। হ্যাঁ, তা যদি এটা হয় তাহলে আমি নিজে যেভাবে ভাবি সেটা আপনার সাথে শেয়ার করছি। যদি আপনি অন্য কোনো রকম কিছু ভাবেন আপনি বলতে পারেন, আমি লাইন কাটছি না। সেটা হচ্ছে যেহেতু একটা চিকিৎসা আমি অর্ধেক ফল পেয়েছি, তো সেই চিকিৎসাটা আমি পুরো করব। আপনি আরো কিছুদিন দেখুন, বাকি অর্ধেকটা সেরে গেলে ভালো। না স্যার, কি মানে আপনার কাছে অ্যাডভাইস চাইছি, মানে কি করলে আমি এইটা থেকে মুক্তি পাবো সেটা। আপনি তো একটা কিছু করে অর্ধেক মুক্তি পেয়েছেন বলে আপনি এক্ষুনি অন রেকর্ড আপনার স্টেটমেন্ট রয়েছে, এ তো রেকর্ডিং হচ্ছে, তো একটু পরে চালালে বুঝতে পারবেন। আপনি বলেছেন তো যে আপনি যে চিকিৎসায় আছেন তাতে অর্ধেক আপনি সেরে গেছেন। এটা আমি ঠিক ভেবেছি না ভুল? না না, অর্ধেক তো ঠিক আছে, কিন্তু এখন যে এই যে এটা একটা মাত্রায় হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা কি তাহলে অর্ধেক সারা? হ্যাঁ, আপনার বক্তব্যটা থেকে ওই যে অর্ধেক আপনি সেরে গেছেন সেটা যদি ঠিক থাকে তাহলে বাকি অর্ধেকটার মধ্যে এইগুলো পড়ছে তো, যা যা অসুবিধা আপনি বললেন। হ্যাঁ, তাহলে বাকি অর্ধেকটাও সেরে যাবে, এই চিন্তা মাথায় নিয়ে আপনি যিনি আপনাকে এই চিকিৎসাটা দিয়েছেন তাকে জিজ্ঞেস করুন যে আর কতদিনের মধ্যে বাকি পুরোটা সারবে। না সারবে মানে আমি বলতে চাইছি স্যার, তাহলে কি আমি এই ট্রিটমেন্ট মধ্যে মানে হোমিওপ্যাথির মধ্যে থাকবো, আর এই সকালবেলা হলুদটা খাবো, এইটাই আমি আপনার কাছে। হ্যাঁ, এর উত্তর আমি বলছি। আপনি তো বললেন যে হোমিওপ্যাথি খেয়েছেন তাতে কোনো কাজ হয়নি, এটা কি আমি ঠিক শুনেছি না ভুল শুনেছি? না কাজ হয়নি মানে ওই সেটাই তো বলছি যে কি 2 মাস তো পেলাম, কিছুই তো দেখছি হচ্ছে। হ্যাঁ,
পরিষ্কার করে বলছি, আপনি বলেছেন যে আমি 2 মাস হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমার কোনো কাজ হয়নি, এটা কি আমি ঠিক শুনেছি না ভুল শুনেছি? ঠিকই তো। হ্যাঁ, তাহলে সাধারণ বুদ্ধিতে বলে আপনি হোমিওপ্যাথি 2 মাস খেয়ে কাজ হয়নি, তাহলে যদি আপনি হোমিওপ্যাথি করতে চান তাহলে হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করতে হবে যে আর কতদিন খেলে এটাতে কাজ হতে পারে, কারণ এই সম্পর্কে আমার ধারণা নেই। দ্বিতীয় হলো, আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করেছেন, বললেন যে কাঁচা হলুদ খেয়ে আপনি অর্ধেক ভালো হয়ে গেছেন। তখন আমি বললাম আয়ুর্বেদিক আছে না স্যার? বলুন বলুন কি বলছেন, বলুন শুনবো। পরিয়া পুকুরে যে অষ্টাঙ্গ আয়ুর্বেদিক আছে, হতে পারে, আছে হয়তো, সেখানে দেখাতাম আগে, কিন্তু ঠিক, হ্যাঁ। এখন তো করোনার জন্য চলে আসার জন্য কোনটাই পেয়ে আর তো হয় না। ওই সুমন কল্যাণ সেন বলে বারাসাতে শিশিরকুঞ্জে একজন ডাক্তারবাবু এই আপনার মতন এই গ্লোব টিভিতে এসে করে অ্যাডভার্টাইজমেন্ট করে, উনি ওই মানে সাময়িক করার জন্য এইসব টোটকাগুলো দেয়, ওইগুলো শুনে এইগুলো বাস আপনি ওইগুলো শুনে সব করে আমি আশা করব, এবং আমি মনে করি যেহেতু আপনি অর্ধেক ভালো হয়েছেন, বাকি অর্ধেক ভালো হয়ে যান। আপনার কাছ থেকে কোনো অ্যাডভাইস পেতে পারি? হ্যাঁ, আমার অ্যাডভাইস হচ্ছে এই যে সঠিক চিকিৎসা করে আপনার রোগটা সারিয়ে ফেলতে হবে। যেহেতু আপনার চিকিৎসার মধ্যে আছেন, যতক্ষণ সেই চিকিৎসায় অর্ধেক ফল পেয়েছেন বলছেন, বাকি অর্ধেক ফল আশা করুন, এবং যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তাকে জিজ্ঞেস করুন বাকি অর্ধেক আর কতদিনে পাবেন ফল। আমার তো হেল্পলাইন নম্বর রয়েছে, যদি তাতে ফল পেয়ে যান বলবেন হ্যাঁ ডাক্তারবাবু আমি ফল পেয়ে গেছি। আর যদি ফল না পান তখন আপনাকে এই সিদ্ধান্তে উপনীত হবে যে এইটাতে অর্ধেক সারলো, বাকি অর্ধেক সারলো না। যদি সেই সিদ্ধান্তে আসেন তখন আমি সেইটার জন্য, অর্থাৎ ছাড়ে নিয়ে এই চিন্তা করে তার জন্য যে চিকিৎসা আছে সেই চিকিৎসা দিয়ে আপনি যে সেরে উঠতে পারেন সেটা ইনশিওর করব, সেটা মানে যাতে সারেন সেই ব্যাপারে যা কিছু করার করব। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি কিছু বলার থাকে বলুন। না স্যার, আমি বলছি এখন তো করোনা চলছে, না এখন করোনা চলছে না এবং সমস্ত রেস্ট্রিকশন উঠে গেছে কলকাতায়। তবুও তো বলছে মাস্ক পরতে হবে আর এই বুস্টার ডোজ নিতে হবে, এগুলো অবশ্যই অবশ্যই আপনাকে খালি ওইটুকুনি কষ্ট করতে হবে, মাস্কটা পরে আপনাকে বেরোতে হবে। আর বুস্টার ডোজ মানে দ্বিতীয় ডোজ নেওয়ার পর যে তৃতীয় ডোজটা, সেটার অনেকেরই সময় হয়নি, যার সময় হয়েছে তার জন্য অ্যাভেলেবেল এবং তার জন্য পয়সাও লাগে না, সে ইচ্ছে করে নিয়ে নিতে পারে। তো এইটার জন্য তো আপনার বাড়ি থেকে বেরোনোর যে রেস্ট্রিকশন গুলো সেগুলো যে উঠে গেছে, আপনি নিজেও জানেন কলকাতায় এখন রাত্রিবেলা। হ্যাঁ বলুন বলুন। বলছি যে স্যার একটু এখন ওই একটু যাবে না যে এই আয়ুর্বেদিকে এখন তাহলে মানে এখান থেকে কি করলে, যেমন এটা কাঁচা হলুদ সেটা খেয়ে যাবো, আর কি করলে আর কেন কিছু করবেন? আপনার তো একটা চিকিৎসা করে অর্ধেক সেরে গেছে আপনি নিজে বলছেন, এটা চিন্তা করুন, যেটা বলছেন সেটা যদি ঠিক হয় তাহলে বাকি অর্ধেক তো ওটাতেই সারবে। অথবা ডাক্তার সেটা কি খেয়ে এটা আপনার কাছে অ্যাডভাইস? হ্যাঁ, আমার কাছে অ্যাডভাইস হচ্ছে যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তিনি যা বলবেন সেই কথা দেখাচ্ছেন না, আপনার মতনই আর কি টিভিতেই অ্যাডভার্টাইজমেন্ট, তাকে ফোন করুন, এই টোটকাগুলো দিয়েছিল শুনে খেয়ে যাচ্ছে, মোটামুটি ভালো আছে, বাস তাকে ফোন করুন, তার নম্বর আছে, যার চিকিৎসায় বা যার অ্যাডভাইসে আপনি এটা করছেন তাকে ফোন করবেন। কারণ আমি যখন চিকিৎসার দিকে যদি আমি যাই তাহলে প্রথমে আমাকে এই সিদ্ধান্তে উপনীত হতে হবে যে আপনার অসুখটা সারেনি, আপনার অসুখটা একই রকম আছে বা একটু কমে গিয়ে একই জায়গায় রয়েছে এবং সারছে না, তখন তো আমি চিকিৎসা বদলাবার কথা ভাববো। এখন তো আপনি যেহেতু বলছেন আমি অর্ধেক অলরেডি রেজাল্ট পেয়ে গেছি, তাহলে বাকি অর্ধেকও পাবেন না, সেরকম কেন? আপনি যদি এ ব্যাপারে কোনো ডাউট থাকে, যে ডাক্তারবাবুকে দেখিয়ে এই চিকিৎসা করছেন সেই ডাক্তারবাবুর সাথে একটু দয়া করে ফোনে কথা বলুন। আর আমার হেল্পলাইন তো রয়েছে, যদি এরপর কোনো প্রশ্ন থাকে সবসময় করতে পারেন, আমি এন্টারটেইন করি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? আমি কি বলছি? হ্যাঁ বলুন বলুন বলুন। মানে বললে কি আপনি ওষুধের একটু এটা বলে দেবেন? ওষুধের বললে মানে কি বললে? মানে ঘরোয়া টোটকাগুলো আমার এখানে, ঘরোয়া টোটকা সম্পর্কে আমি ঘরোয়া টোটকা আমি চিকিৎসা সম্পর্কে জানি। আপনার যা রোগ, আমার যা কনসেপ্ট, সেই অনুযায়ী ঘরোয়া টোটকায় এই রোগ কখনো সারবে না। কিন্তু আপনি যেহেতু বলছেন যে অর্ধেক সেরে গেছে, সেহেতু যে এই চিকিৎসা আপনাকে সারিয়েছেন তাকে স্যালুট দিই। আপনি তার সাথে ফোনে কথা বলে বাকি রোগটা সারাবেন। যদি এ সম্পর্কে কোনো আরো প্রশ্ন থাকে পরে হেল্পলাইনে ফোন করবেন। অনেক ধন্যবাদ, ভালো থাকুন। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আমি গুরুত্বপূর্ণ আলোচনা ছিলাম। আমি যেই আমাকে ফোন করুক না কেন, আমি কোনো ফোনকে
এরকম ভাবতে দিই না যিনি ফোন করেন যে তিনি যেটা বলছেন সেটা আউট অফ কনটেক্সট, বা তিনি যেটা বলছেন সেটা হয়তো অতটা উত্তর দেওয়ার উপযোগী নয়, এরকম আমি কিছু মনে করি না। যার যা প্রশ্ন আছে, যার জিজ্ঞাসা আছে, প্রত্যেকটা মানুষের চিন্তাধারা নানা রকম ভাবে হয়, বিভিন্ন রকম ভাবে মানুষ চিন্তা করেন। কাজেই আমি চেষ্টা করি তার চিন্তার মধ্যে দিয়ে একটা সলিউশনে আসতে প্রথমে, তারপর না হলে তো আমার চিন্তা আছে। আর একটা ফোন নম্বর। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার। হুম। পশ্চিম বর্ধমান থেকে কে বলছেন? আর একবার নামটা বলুন। আশুতোষ বাবু, বলুন বলুন। স্যার, আমি দীর্ঘ 25 বছর ডায়াবেটিস হচ্ছি। হ্যাঁ, আমার এখন সব থেকে সমস্যা হচ্ছে, রোজ হচ্ছে, মাঝে 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 প্রায় 4-5 দিন পর পর রাত্রের দিকে পেটটাকে হর করে। আর কিছু না আমি বলবো? আর কিছু বলবেন আপনি? আমি স্যার বলছি আপনি। হ্যাঁ, আমি আশুতোষ ব্যানার্জি বাবু আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি ফোনে আমার কথা শুনুন। আপনি, হ্যাঁ, আমি বলছি আপনি যে অসুবিধাগুলো বললেন আমি শুনলাম। আপনি কি আরো কোনো অসুবিধার কথা বলবেন, না আমি আমার বক্তব্য শুরু করব? মাথা টাথা নামিয়ে হয়ে না দিয়ে বকটা একটু হালকা একটু ব্যথা অনুভব করি। হ্যাঁ, শুনেছি আমি। তাহলে কি আমি আমার বক্তব্য শুরু করব, না আপনি আর কিছু বলবেন? আর তাহলে দেখুন, আপনি শুরু করেছেন এই বলে যে আপনার ডায়াবেটিস আছে 25 বছর ধরে, 25 বছর ধরে, তাই না? তাহলে আপনার বয়সটা একটু বলবেন। ও, 52 বছর বয়স। তার মানে কি অঙ্কের হিসেবে আপনার 27 বছর বয়সে প্রথম ডায়াবেটিস ধরা পড়েছিল? ও আচ্ছা। তাহলে এই যে 27 বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়েছিল, কখনো আপনাকে ইনসুলিন দেওয়ার দরকার পড়েছিল? বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে। এইবার বলুন যে শেষ যে পরীক্ষা হয়েছে সেই অনুযায়ী আপনার পিপি বিএস মানে পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার, HbA1c, আমি বলছি খাবার 2 ঘন্টা পরে কত মাপা হয়েছিল? আপনি এখন তার এক মাসের মধ্যে একটু খাটতে ছিল 1.30 মানে 130। আপনি 130 বললেন? না, 130 এর পর আবার কি বলছেন আপনি? 130 দিন খাচ্ছি, আমি পিপিটা করিনি স্যার। না, আমি বলছি খাবার 2 ঘন্টা পরে, যেটাকে ইংরেজিতে, খাবার 2 ঘন্টা পরে করি, সকালটা করছি, ফাস্টিং মর্নিং স্যার। না না, আমি ফাস্টিং এর কথা জিজ্ঞেস করছি না, আমি বলছি শেষ জানা পোস্টপ্রান্ডিয়াল সুগার, মানে জবে করেছিলেন শেষ জানা পিপিবিএস। তখন কিন্তু 260। ও আচ্ছা, হ্যাঁ, এটা এটা শেষ জানা 260 mg/%, এই তো? হ্যাঁ। আর তখন HbA1c শেষ জানা কত? আমি বলছি গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, না না, হিমোগ্লোবিন না, মানে উট আর উট পাখি যেমন আলাদা জিনিস, তেমনি এর নামে আছে হিমোগ্লোবিন, কিন্তু এটা হিমোগ্লোবিনের পরীক্ষা না, এটা সুগারের। HbA1c দেখুন আপনার কাগজের মধ্যে, আপনি কি জানেন কত আছে? এটা জানেন না। আচ্ছা, এবার থার্ড হচ্ছে ইউরিন পরীক্ষা করা হয়েছিল, ইউরিনের সুগার ধরা, ইউরিনের সুগার নীল বলেছিল, নীল। আচ্ছা, তো এই ইউরিনটা কখন, আপনার পরে আসছি, ইউরিনটা কখন দেওয়া হয়েছিল পরীক্ষার জন্য? হ্যাঁ, আমি বলছি দিনের কোন সময় ইউরিনটা পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছিল? আচ্ছা আচ্ছা, না না, আমি সে কথা বলছি না, আমি বলছি যে খাবার 2 ঘন্টা পরে ব্লাড নেবে এবং তখন আবার ইউরিনটাও নেবে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে কি? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আশুতোষ বাবু? আমার কথা যাচ্ছে আপনার কাছে? পশ্চিম বর্ধমানে আমার কথা যাচ্ছে?
আশুতোষ বাবু, এখানে কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, আমি আর 10 সেকেন্ড শুনবো, নাহলে আবার কেটে ফোন করতে বলবো। আশুতোষ বাবু কি লাইনে আছেন? লাইনে আছেন, আচ্ছা বেশ বেশ ঠিক। আচ্ছা, আমি বললাম যে খাবার 2 ঘন্টা পরে ব্লাডও নিতে হবে এবং ইউরিনটাও নিতে হবে, তবে আমি যেটা জানতে চাইছি সেটা জানা যাবে। সকালবেলার ইউরিনের কথা আমি একদম জানতে চাইছি না। অর্থাৎ আপনি আমাকে তথ্য সরবরাহ করলে আমি তার ভিত্তিতে আপনার প্রশ্নের জবাব দিতে পারবো। এবং যেহেতু আপনি 27 বছর বয়স থেকে ডায়াবেটিস মেলিটাসে ভুগছেন, এটাকে আমরা জুভেনাইল ডায়াবেটিস মেলিটাস রোগ বলি, যার জন্য আপনি ঠিকই ইনসুলিন দিয়ে চিকিৎসা করছেন, এটা পুরো ঠিক আছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই সবগুলো দেখে, যে আপনার ডায়াবেটিক কন্ট্রোল আমরা যেটাকে বলি, অর্থাৎ ডায়াবেটিসের চিকিৎসার মাধ্যমে সুগারকে কন্ট্রোল রাখা, এবং তার সাথে সাথে লং টার্ম অনেকদিন ডায়াবেটিসের রোগ থাকলে যে উপদ্রবগুলো শুরু হয়, নার্ভের উপদ্রব, ডায়াবেটিক নিউরাইটিস, নানা রকমের নার্ভের প্রবলেম, পায়ের প্রবলেম মানে পায়ের চেটো থেকে শুরু করে ডায়াবেটিক ফুট প্রবলেম, কিডনির অসুবিধে, মাসলের অসুবিধে এবং হার্টের অসুবিধে। আর এখনকার দিনে এই কোভিডের সময় তো আমরা সবাই জানি ডায়াবেটিস থাকলে কোভিড একটু পেয়ে বসে। তো এই সমস্ত জিনিসটা মাথায় রেখে আপনার ডায়াবেটিক কন্ট্রোল এবং ডায়াবেটিক ট্রিটমেন্ট যেটা, সেটা সফল হওয়া দরকার। এবং সেই জন্য এই তথ্যগুলো দরকার। খুব ছোট্ট জিনিস, একটা হচ্ছে খাবার 2 ঘন্টা পরে ব্লাড সুগার মাপানো, HbA1c মাপানো, দুটোই ব্লাড থেকে হয়। এবং এছাড়া একই সাথে খাবার 2 ঘন্টা পরে আপনার ইউরিনে রিপোর্টটা, তাতে সুগার আছে কিনা সেটা আমরা জানতে চাই। যদি থাকে তাহলে আমরা ইউরিনে প্রোটিন আসছে কিনা, 24 আওয়ার্স ইউরিনে কতটা প্রোটিন, এইসব অনেক ব্যাপার আছে, সেই সব পরীক্ষাগুলো আমরা করাতে চাই। আমি ওই ইউরিনের প্রোটিনের জায়গায় গেলে আপনি কিডনির চত্বরে চলে যাব, আজকে আলোচ্য বিষয় অন্য। আপনাকে খালি এটা বললাম যে আগামী কাল বা পরশুর মধ্যে এই পরীক্ষাগুলো করুন, রিপোর্ট হাতে নিন। যদি আপনার প্রশ্ন থাকে আমাকে হেল্পলাইনে ফোন করুন, আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তর দেবো। এবং চিকিৎসার ব্যাপারেও, আপনি দূরে আছেন, ওইখানে কিভাবে চিকিৎসা করে আপনাকে ঠিক জায়গা এনে দেওয়া যায় সেই ব্যাপারে কথা বলবো। আপনার আর কিছু জিজ্ঞাসা আছে আশুতোষ বাবু? কথা যায়? আপনি যদি শুনতে না পান, আমি লাইন বিচ্ছিন্ন করছি, আপনি পরে আমাকে হেল্পলাইনে ফোন করবেন। ধন্যবাদ। আমাদের একটু কমিউনিকেশনের প্রবলেম হলো, কিন্তু ডায়াবেটিস সম্পর্কে আশুতোষ বাবুর যা জিজ্ঞাস্য, এই জিজ্ঞাস্য প্রচুর মানুষের। আর একটা ফোন নিতে হবে, ঠিক আছে নেবো। হ্যালো, হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, বেহালা থেকে দেবাশিস চক্রবর্তী বলছি। হ্যাঁ নমস্কার দেবাশিস বাবু, কেমন আছেন? ভালো আছেন? হ্যালো। হ্যাঁ দেবাশিস বাবু, আমার কথা যাচ্ছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছেন? কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ দেবাশিস বাবু বলুন। হ্যাঁ, এই ব্যাপারটা আপনাদের 3টে ছোট ছোট প্রশ্ন আছে আপনাদের। হ্যাঁ বলুন। প্রশ্ন হচ্ছে নিউট্রিশন সম্পর্কে, পুষ্টি বিষয়। আচ্ছা করুন। আচ্ছা আচ্ছা, যে ব্যাপারটা আপনার কাছ থেকে শিখেছিলাম আমরা, চা কিভাবে খেতে হয়। আচ্ছা চা 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 হ্যাঁ 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 পদ্ধতি আপনার কাছ থেকে একটা শিখেছিলাম আমরা অনেকদিন আগে। আচ্ছা, আমি একটু চা খাচ্ছি, বলুন। হ্যাঁ, আপনি বলেছিলেন চা মানে চায়ের জল শুধু জলে, গরম জলে ফুটিয়ে 100 লিটার টিকেট হবে, সেইটা নামিয়ে একটা ঠান্ডা চামচি ফেলে দিয়ে তার মধ্যে তার তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস হবে, তারপরে চায়ের পাতা তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে তারপরে সেই চায়ের লিটারটা খেতে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম যে 80 ডিগ্রি সেন্টিগ্রেড হলেই ওটা চায়ের পাতা দিয়ে দিন, আর 65 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, মানে সব থেকে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত 65 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে যেন ঠান্ডা না হয়, তার মধ্যে ওটাকে ছেঁকে নিয়ে খেতে হবে। ঠিক বলছি। তারপরে মানে খেলে তার চায়ের পুষ্টিগুণ থাকে। আচ্ছা, এখানে একটু একটু ক্লারিফাই করি। মানুষ যাকে পুষ্টিগুণ বলেন, পুষ্টি মানে অনেকের মনে হতে পারে যে ক্যালোরি, চায়ে কিন্তু ক্যালোরি নেই। ক্যালোরি না, ক্যালোরি হ্যাঁ, মানে চায়ে মানে অ্যান্টিঅক্সিডেন্ট একদম 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 সেই সমস্ত কথা বলছি। আমি ওটাকে নাম বলি ট্যানিনস, ট্যানিন বলি, ট্যানিক অ্যাসিড বলি, এইসব বলি। হ্যাঁ বলুন, সেটাই, ওটাকে আপনি পুষ্টিগুণ মানে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি, কারেক্ট বলুন। হ্যাঁ বিরাট, ইনফ্যাক্ট আজকে আলোচনার মধ্যেও থাকবে, আজকে আমাদের এর মধ্যে আছে। হ্যাঁ বলুন বলুন। একদম একদম ঠিক জায়গায় যাচ্ছেন তো, আমরা পেতে পারি একদম সেইগুলো বজায় থাকতো।
ঠিক ঠিক। এখন ব্যাপারটা আমি এটা একজনকে জিজ্ঞেস করেছিলাম, তার মত হচ্ছে যে ঠান্ডা জামটি ফেলে দিলে 65 ডিগ্রি হবে না, 65 ডিগ্রি হলে এই গুণগুলো থাকবে না। একদম, এই তো আমার সাথে মিলে গেল। আমি বললাম যে সব থেকে কম ঠান্ডা হলে 65 ডিগ্রির মধ্যে ওটাকে খেতে হবে, 80 ডিগ্রি থেকে ব্রু করার কথা। এখানে আমি ঠিক বলেছি। আর এবার তাহলে অন্য কথা উনি যেটা বলছেন সেটা মানেটা একটু অন্য ভিন্ন। সেটা হচ্ছে ট্যানিন বা অ্যান্টিঅক্সিডেন্টটা তো রয়েছে চায়ের পাতা, যেটা থেকে আপনি জলে ট্রান্সফার করছেন। চায়ের পাতা তো আমরা চিবিয়ে খাই না, আমরা চাটাকে ব্রু করে সেই জলটা খাই। আমি কি আপনার অডিবল হচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন? খুব ভালো থাকে তো মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ, তো আমি বলতে চাইছি যে চায়ের মধ্যে যে ট্যানিন বা অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেটা ট্রান্সফার হওয়ার জন্য, চায়ের পাতা থেকে জলে ট্রান্সফার হওয়ার জন্য যে অপটিমাম টেম্পারেচারটা লাগে, দ্যাট ইজ উপরের দিকে 80 ডিগ্রি আর নিচের দিকে 65 ডিগ্রি, অর্থাৎ 80 থেকে 65। আচ্ছা, আপনি এটা একটা অ্যাভারেজ করতে ধরুন আমি বললাম 72 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই টেম্পারেচার যদি 65 নিচে চলে যায়, হ্যাঁ ঠিক, বলুন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এটা আমার অনেক দিনের জানার প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এখন তো প্রোবায়োটিক খুব খাই পেট খারাপ জন্য, মানে ন্যাচারাল প্রোবায়োটিক হিসেবে দই যেরকম ছিল, অবশ্য প্রোবায়োটিক নামও জানতাম না, কিন্তু হজমের সহায়ক হিসেবে আমরা জানতাম। এবার আপনাদের প্যাকেটে দই কিনি, আমরা যে ফ্রিজে দইটা রাখি, একবার প্রথমবার রাখলাম, তারপরে হয়তো এক প্যাকেট একসঙ্গে খেতে পারলাম না, আবার রাখলাম, তাতে কি প্রোবায়োটিক গুণ নষ্ট, মানে ফ্রিজের ঠান্ডায় কি প্রোবায়োটিক যে ব্যাকটেরিয়া গুলো থাকে, বন্ধু ব্যাকটেরিয়া, সেগুলো কি নষ্ট হয়ে যায়? আচ্ছা, প্রথমে একটু প্রোবায়োটিক নিয়ে একটু, কারণ অনেক মানুষ শুনছেন তো প্রোবায়োটিক, অনেকে জানেন না, আমি একটু 1 মিনিট বলে দিই। দেখুন, প্রোবায়োটিক ইংরেজি কথা, বাংলা মানে হলো, এর আগের দিন আমি বলেছিলাম যে আমরা যে বেঁচে আছি, কেউ বেশ শক্ত সমস্ত কিছু যে করছি না, তার পেছনে আমাদের বন্ধু ব্যাকটেরিয়ার অসীম অবদান। এবং আমার এই ঠোঁটের ভেতর থেকে শুরু করে পায়ুদেশ পর্যন্ত এই ব্যাকটেরিয়ার অনেক সংখ্যায় অনেক কলোনি আছে। কলোনি মানে অনেক বসতি আছে, অনেক জায়গায় বসতি আছে। এইটাকে আমরা সিগনেচার ব্যাকটেরিয়াল ফ্লোরা বলি। আগের দিন বলেছি আমি এই ব্যাপারগুলো। তো এই হ্যাঁ, ওই জায়গাটা উত্তরে আসছি। তো এই ব্যাকটেরিয়াগুলোকে হেলদি রাখবার জন্য, এই ব্যাকটেরিয়াগুলোকে জোরদার রাখতে পারলে আমাদের ইমিউনিটি জোরদার থাকে, আমরা খুব সুস্থ সবল থাকি। এবং অনেক বীজাণুগঠিত আক্রমণ যদি আমাদের দেহে হয়, অজান্তে হয়, আমরা বুঝতেই পারি না। ওই ব্যাকটেরিয়াগুলো কিন্তু, যেমন বাড়িতে আপনি কুকুর পুষলে বাইরের কুকুরকে ঘেউ করে তাড়িয়ে দেয়, ঢুকতে দেয় না, তেমনি এই ব্যাকটেরিয়াগুলো বাইরের আপনার মারাত্মক জীবাণুগুলোকেও সেইভাবে তাড়িয়ে দিতে পারে, তাদের মেরে ফেলতে পারে, এরকম ক্ষমতা আছে। তাহলে আমাদের উদ্দেশ্য হলো কি, এই ব্যাকটেরিয়াগুলোকে খুব চাঙ্গা রাখা। এবার উনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে, এই যে প্রোবায়োটিক মানে হলো সেই জিনিসগুলো যেগুলো এই ব্যাকটেরিয়াগুলোকে চাঙ্গা রাখে। তো তার মধ্যে দই উনি বললেন খুব পুরনো চলে আসছে, যেটা কিনা উনি কারেক্ট বলেছেন। এইবারে এইখানে আমি একটা ছোট্ট কথা যোগ করে দিতে হবে। মানে আধুনিক আবিষ্কারের ফলে দেখা যাচ্ছে যে এই যে গত হাজার হাজার বছর ধরে যেভাবে আমাদের দই পাতা হতো বাড়িতে, ওই দইয়ের সাজা দিয়ে দুধ গরম করে তার মধ্যে দিয়ে পাতা হতো, দইয়ের সাজাটা কিছুই না, মূল ব্যাকটেরিয়া দিয়ে দেওয়া হলো, ওই ল্যাক্টোব্যাসিলাস, যেটা ধরুন 12 ঘন্টা কি ওই সময়ের মধ্যে একটা বিশেষ টেম্পারেচারে দুধটাকে দইয়ে পরিণত করবে। এইভাবে চলে আসছিল। গবেষণা করে, বিশেষ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে, আরো অনেক উন্নত টাইপের ব্যাকটেরিয়া তৈরি করা হয়েছে, যেগুলো প্রোবায়োটিক হিসেবে আরো বেশি আমাদের উপকার করে। কিন্তু সেগুলোর মুশকিলটা হচ্ছে, সেই দইয়ের সাজা দিয়ে আপনি দ্বিতীয়বার দই পাততে পারবেন না। এইবার ওনার প্রশ্নের সরাসরি চলে আসি। উনি বলেন প্যাকেটের সেই দইগুলো, যেরকম কথা আমি এখন বলছি, বিভিন্ন কোম্পানির আছে, সেটা ফ্রিজে রেখে দিলে তার প্রোবায়োটিক এফেক্ট যেটা, সেটা কম্প্রোমাইজ হয় কিনা, এটা ওনার প্রশ্ন। ঠিক প্রশ্ন তো? ঠিক বুঝেছি তো? কম্প্রোমাইজ হয় না, প্রোভাইডেড ওই দইয়ের ওপরে লেখা আছে এতদিনের মধ্যে, মানে ওটা খোলার পরে এতদিনের মধ্যে ব্যবহার করুন। সাধারণত রেফ্রিজারেশনে রাখলে, রেফ্রিজারেশনের ডেফিনিশন হচ্ছে বিটুইন 2 and 8 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ডেফিনিশন
কন্ডিশনটা মাথায় রাখতে হবে, বরফে জমানো নয়। হ্যাঁ হ্যাঁ ফ্রিজের ডোরে যেটা থাকে 2 to 8। হ্যাঁ ঠিক ঠিক, 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড রাখ না। ফ্রিজে তো আবার ডিপ ফ্রিজও আছে, ওই জন্য ওটা পরিষ্কার করে দিই। অনেকে আবার মনে করে যত ঠান্ডায় থাকবে তত ভালো হবে, ভালো হবে না। 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখলে সাধারণত 7 দিন বা ওখানে যে কদিন লেখা আছে সে কদিন ভালো থাকবে, ওর প্রোবায়োটিক এফেক্ট কমবে না। আমি ওখান থেকে আবার পরে অ্যান্টিঅক্সিডেন্টের গল্পতে যাবো, কারণ আজকে আলোচনায় আছে, ওটা পরে বলবো। ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্নের জবাব পেয়েছেন? আর কোনো প্রশ্ন? হ্যাঁ আমরা ভিটামিন সি ন্যাচারাল সোর্স হিসেবে লেবু বা আমলকি থেকে ওগুলো জানি, বিশেষ করে আমলকিতে খুব বেশি থাকে আমরা শুনেছি, এবং পেয়ারা ইত্যাদিতে। পেয়ারা কাঁচা খেলে অসুবিধা নেই, কিন্তু আমরা ছোটবেলায় যেরকম পড়েছি যে ভিটামিন সি রান্না করলে বা রোদে রেখে খেলে সেটা নষ্ট হয়ে যায়। মানে কাঁচা খেলে যেমন থাকে, কিন্তু রান্না করে করে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। একদম ঠিক শুনেছেন, একদম ঠিক। মানে কি বলে, আমলকি কাঁচা খাওয়া খুব সমস্যা। এইটা তো যখন রোদে করে রেখি বা শুকনো আমলকি যে পাওয়া যায় বা আমলকি মোরব্বাটা পদ্ধতি পাওয়া যায়, তাতে কি আদৌ তার থেকে ভিটামিন সি পাওয়া যায়? বাবা, আচ্ছা আমি একটু উপক্রমণিকা করে নিই। ভিটামিন সি বললেন, মানে আজকে আলোচনায় আমার যে নাইট্রিক অক্সাইড তথা নাইট্রাস অক্সাইড নিয়ে আমি আলোচনা করতে শুরু করবো, তখন ফোন এসছে, ফোন আসুক আমি আলোচনা চালু রাখবো। তাতে এই আমি উপক্রমণিকাটা করছি এই কারণে যে খুব মানে সুদৃঢ়ভাবে ভিটামিন সি এর সাথে এর কানেকশন আছে। কিরম ভাবে বলছি, আপনি লাইনে থাকবেন, আমি আপনার প্রশ্নের উত্তরই দিচ্ছি। সেটা হলো যে আমরা এই যে আমি আগের দিন বলেছিলাম যে আমাদের ইমিউনিটি ঠিক রাখার জন্য, খুব আরামে আনন্দে থাকার জন্য, অর্থাৎ আপনার হার্ট খুব ভালো থাকবে। যদি আপনি বিবাহিত পুরুষ মানুষ বা স্ত্রী হন, তাহলে বিবাহিত জীবনে আপনার যে কনজুগাল লাইফ সেটাতে আপনি একদম সুখী থাকবেন, এবং আপনি অনেক হাঁটাচলা করেও আপনার পায়ের ডিমে ব্যথা হবে না। 5টা টেনিস গেম বা ব্যাডমিন্টন খেলেও আপনি খুব তাজা লাগবে নিজেকে। এই সমস্ত কিছু হবে প্রোভাইডেড যে আপনার নাইট্রিক অক্সাইড তথা নাইট্রাস অক্সাইডের যে এক্সেস বডির মধ্যে সেইটার যোগান এবং সেটার যে এফেক্ট সেটা পুরোপুরি আপনি পাচ্ছেন। এই কথাটা এত গোলমেলে যে অনেকে এদিক ওদিক হয়ে যায় এই কথাটা বললে। আসলে আমি বলতে চাইছি, তাহলে প্রশ্ন আসবে নাইট্রিক অক্সাইড কি করে ইমপ্রুভমেন্ট দেহে হবে, কিসে কিসে নাইট্রিক অক্সাইড দেহে ঢুকবে, আমি ওটা ওনার আলোচনা করার পরে বলবো। কিন্তু এখানে একটা ছোট্ট নোটা বেনে, মানে একটা বিশেষ দ্রষ্টব্য বক্তব্য আছে। সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড ভালো, কিন্তু কিছু নাইট্রোসো কম্পাউন্ড আবার ক্যান্সার তৈরি করে। এইবার এই দুটোকে মিলিয়ে দিয়ে লোকের মনে, মানে এটা হচ্ছে ইউরোপ আমেরিকা যারা একটু পড়াশোনা করছে এখন এই ব্যাপারে জানতে চাইছে, তাদের মনে একটা বিরাট দ্বন্দ্ব যে একদিকে নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইড অত্যন্ত উপকারী, আবার এটা কার্সিনোজেনিক। কি করা যায়? এর উত্তরটা হলো ওনার প্রশ্নের উত্তর, সেটা হলো নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড কম্পাউন্ড গুলো, যেরকম নাইট্রোসো কম্পাউন্ড বলি, সেগুলো যখন প্রিজারভেটিভ হিসেবে ইউজ হয় কোনো জায়গায়, তখন ডেফিনেটলি সেটা ক্যান্সারাস। এবং সেই ক্যান্সারাস এফেক্টটাকে নষ্ট করবার জন্য একমাত্র একটি উপায়, সেটা হচ্ছে সেইটার সঙ্গে প্রভূত পরিমাণে ভিটামিন সি খাওয়া। অর্থাৎ যে ভিটামিন সি এর সাথে প্রিজার্ভ ফুড খাচ্ছে, তার ওই এমনিতে প্রিজার্ভ ফুড না খাওয়াই উচিত, কিন্তু যদি খায়, ইউরোপ আমেরিকা অনেক বেশি চলে, তো যদি খায় তাহলে তার সাথে ন্যাচারাল ভিটামিন সি থাকতে হবে। তাহলে ওই ভিটামিন সি ওই যে কার্সিনোজেনিক এফেক্ট সেটাকে নেগেট করে দেবে। এইবার ওনার প্রশ্ন যে যে ভিটামিন সি আমলকিতে আছে সেটাকে যদি আমি খুব গরম করি, মোরব্বা তৈরি করি, 3-4 দিন ছাদে রেখে শুকনো করি, তাতে তার ভিটামিন সি কমে যায় না, বা আমাদের সেটা অ্যাভেলেবল হয় কি? উত্তর হচ্ছে যথেষ্ট পরিমাণে কমে যায়। ওই জন্য আমলকিতে ভিটামিন সি নো ডাউট সব থেকে বেশি আছে, কিন্তু ভিটামিন সি পাওয়ার জন্য ওষুধ বাদ দিয়ে, ওষুধের ব্যাপারটা তো আমাদের ওটা নিয়ে কথা বলছি না, ন্যাচারাল ভিটামিন সি এর যে সোর্স, কথাটাই হচ্ছে ন্যাচারাল। ন্যাচারালকে ন্যাচারালি নিতে হবে। অর্থাৎ আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন বেস্ট ভিটামিন সি দেহে যাওয়ার ওষুধ বাদ দিয়ে কি রাস্তা, আমি বলবো যে সেই আমাদের পুরোনো দিনে আমাদের ভালো লাগে খেতে, খাবারের সাথে পাতিলেবু, এখনো বিয়ে বাড়িতে নুন, পাতিলেবু আর কাঁচা লঙ্কা দেওয়া হয়, 2 কি 3টে পাতিলেবু যদি আপনি টিপে খান বা লেবুর শরবত করে খান, তো সেটা ভিটামিন সি এর ওয়ান অফ দ্য বেস্ট রুট। এছাড়া ছোট বয়সে
আমি জানি না আপনারা শুনেছেন কিনা, কামরাঙা কেউ খেয়েছেন নাকি? কামরাঙা নামটা শুনেছেন? হ্যাঁ আপনি শুনেছেন কামরাঙা? হ্যাঁ নিশ্চয়ই। চোখে দেখেছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। মানে আমরা ছোটবেলায় কামরাঙা, আপনার এই আমলকি, এগুলো এমনি এমনি মানে একটু নুন দিয়ে স্কুলের টিফিনে খেতাম ঝাল লঙ্কা লাগিয়ে। এখন আর হ্যাঁ, ঠিক ঠিক। এই যে জিনিসগুলো, এগুলোকে ন্যাচারালি খেতে হবে। ওই মোরব্বা খেলে ভালো, মানে খেতে ভালো লাগবে। কিভাবে কিভাবে একটু এক্সপ্লেন করুন। না এগুলো, এই যে টকগুলো খেলে একটু অ্যাসিড তো হয়, অ্যাসিডের যাদের প্রবণতা আছে, যেমন আমারও আছে, কিন্তু মানে তাতে অ্যাসিডটা একটু বেড়ে যায়। লেবু খেলেও একটু অম্বল 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 ভাব হয় না তা নয়। সেটা কি ঠিক? বিরাট গুলিয়ে যাওয়ার ব্যাপার। দেখুন, আপনি অ্যাসিডিটি বলছেন তো, হ্যাঁ হ্যাঁ, তো অ্যাসিডিটির বাই ডেফিনেশন, ওই যে অ্যাসিডিটি রোগের যে অ্যাসিডটা কনসার্ন, সেই অ্যাসিডটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক ঠিক ঠিক। আর আপনি আমলকি, কামরাঙা, এতে যে অ্যাসিডটা পাচ্ছেন সেটার নাম কি? বা পাতিলেবু, পাতিলেবু। সাইট্রিক অ্যাসিড। তাহলে আপনি তো নিশ্চয়ই এইটুকুনি বোঝেন, মানে অনেকেই বোঝেন, কেমিস্ট্রি স্টুডেন্ট। অর্গানিক অ্যাসিড আর ইনঅর্গানিক অ্যাসিড কি আমাকে তো এখন পড়াতে হবে না, বোঝাতে হবে না? বোঝেন তো? তাহলে আসলে যেটাকে আপনি অ্যাসিডিটি বলছেন, তার পুরো কথাটা হচ্ছে রিফ্লাক্স। হ্যাঁ হ্যাঁ, রাইট, 100%। সেটা আপনি ভিটামিন সি এর কথা বলছেন। ভিটামিন সি হলে অ্যাসকর্বিক অ্যাসিড। মানে লেবু জাতীয় কিছুতে গেলে সাইট্রিক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওষুধের কথাটা বাদ দিই, ভিটামিন সি তে অ্যাসকর্বিক 100%। আমি আসছি এই কারণে, এই কথাগুলোতে কেন আসছি, যখনই আপনি বমি, আমি এই বুক জ্বালা, অম্বল, মানে যেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের সিমটম, প্রচুর মানুষের ধারণা হচ্ছে ডাক্তারবাবু অ্যাসিডিক ফুড খেলে অ্যাসিড হবে, এবং তার মধ্যে যেগুলো টক জাতীয় সেগুলো অ্যাসিডিক ফুড, এইভাবে একটা চিন্তা করা হয়। আপনি যদি ভেতরে ঢোকেন না, আপনি হো করে হাসবেন যে কেন এইভাবে চিন্তা করা হয়। আসলে তো মূল ব্যাপারটা অ্যাসিডিটি বলতে আমরা যা বুঝি, বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, আপনি বলেন, আমি এই সময় নষ্ট করবো না এটাকে বোঝানোর জন্য। তো এই সমস্ত ব্যাপারটা একই কারণে হচ্ছে যে স্টমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি পরিমাণে তৈরি হয়, এবং অত্যন্ত পাওয়ারফুল হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে পিএইচ স্কেল অনুযায়ী 4.2 4.3 পিএইচ স্কেল। তো সেইটা যতক্ষণ স্টমাকের মধ্যে থাকছে আপনি ঠিক আছেন, কিন্তু কোনো কারণে, অনেক কারণ আছে, যদি আপনি চান আমি এক্সপ্লেন করব। তো সেটা যখন স্টমাক থেকে বেরিয়ে ইসোফেগাসে আসছে, যেটাকে আমরা গলায় উঠে আসা বলি, তখন আপনার ওই টক জল, যত রকম অ্যাসিডিটির সিমটম, সেই সবগুলো হতে পারে। তো দিস ইজ আর রিফ্লাক্স ইসোফেজাইটিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যাই বলুন না কেন, এটার সাথে ওই টককে জুড়ে ব্যাপারটা গুলিয়ে ধোঁয়াশা করে একদম কনফিউশনের চূড়ান্ত হয়ে যায়। কাইন্ডলি এই জায়গাটা একটু, যদি দরকার হয় আর একটু ভেতরে ঢুকুন, পড়াশোনা করুন, আবার আমায় ফোন করুন। আর এখন যদি স্পেসিফিক প্রশ্ন থাকে এর বিরুদ্ধে, মানে এই সম্পর্কে আরো ক্লিয়ার কোন জায়গাটা হয়নি, আমি হয়তো আমি করে দেবো। বুঝতে পারছেন, দুটো একদম আলাদা জিনিসকে গুলিয়ে ফেলে মানে দূরে চলে যাচ্ছেন, সমাধান থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা জায়গায় আলোচনা করতে গিয়ে অন্য জায়গায় চলে যাই, কিন্তু উপায় নেই। মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই বিশাল কনফিউশন, ধোঁয়াশা থেকে কিছুটা ক্লিয়ার করা মানুষকে। এবং আমি দেখেছি, আমি অনেকদিন ধরে বলে চলেছি, অনেক ফোরামে বলে চলেছি, কিন্তু এই ধরনের ব্যাপার হয়ে চলেছে, কিন্তু অনেকদিন ধরে বলতে হবে মানুষকে, বেসিক ব্যাপারটা বোঝাতে হবে। আমি বেসিক ব্যাপারটা বোঝাবার আগে আমাকে ওখান থেকে বোঝানো হচ্ছে যে আর 5 মিনিট সময় আছে। তো আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য একটু আজকে একটা অনুরোধ রয়েছে যে আর ফোন না করার জন্য। আজকে ফোন করবেন না। আমি এই যে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড সংক্রান্ত একটু তুলনামূলকভাবে শক্ত আলোচনা, সেটা আজকেও কিছুটা করব, নেক্সট দিনও কিছুটা করব, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে মধ্যে। কেন এইটাকে নিয়ে আমি বারবার করছি, কারণ এটা সব থেকে কম আলোচিত ব্যাপার, মানুষ সব থেকে কম জানেন এই সম্পর্কে। অথচ এটা সম্পর্কে জানতে পারলে এবং এটাকে ঠিক মতো কাজে লাগাতে পারলে অনেক সফল জীবন আপনি লিড করতে পারবেন। তো আমি যেটা বলছিলাম, তাহলে বেসিক্যালি আমি আগের দিন যেটা বলেছি 1 মিনিট একবার বলে নিই। সেটা হচ্ছে এই যে নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড, আমি এটাকে ইন্টারচেঞ্জেবল ইউজ করছি, কেন করছি সেটা পরে হয়তো একদিন বলবো। তো এই
এইটা হচ্ছে আসলে একটা গ্যাস। এইটা আমাদের দেহে উৎপন্ন হয়। এর যদি মূল কাজ কিছু আপনি জিজ্ঞেস করেন যে একটা কাজ বলুন, যেটা বললে মাথায় একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে, তাহলে উত্তরটা হলো মাসল রিল্যাক্সেশন। মাসলকে রিল্যাক্স করে, যেখানে মাসল আছে সেখানে রিল্যাক্স করে। তো আপনি তো বলবেন মাসল সব জায়গায় আছে, ঠিক কথা, সব জায়গাতে আছে, কোথায় নেই? এই মাসলের মধ্যে যে রিল্যাক্স করছে তার মধ্যে উপকারী ব্যাপারটা কি, যে ব্লাড ভেসেলের মধ্যে যে স্মুথ মাসলগুলো আছে সেগুলো বিভিন্ন কারণে সারা জীবনে, সারা দিনের যে আপনার কাজের টেনশন, আপনার দুশ্চিন্তা, এছাড়া এখনকার দিনে এমন একটা পরিস্থিতি হয়েছে, এই ধরুন মিডিয়া, বিভিন্ন রকমের মিডিয়া আছে, খবরে খবর আছে, সমস্ত কিছু পড়ে না দেখবেন আপনার মনে টেনশন বাড়বে, দুঃখ বাড়তে পারে, ভয় বাড়তে পারে, কষ্ট বাড়তে পারে, বা রাগ বাড়তে পারে। ইনফ্যাক্ট কিছু মনে করবেন না, হিংসাও হতে পারে। এইসব যা যা গুলো হওয়ার কথা বললাম, এগুলো সমস্ত আপনার নিজেকে আরামে আনন্দে রাখার পরিপন্থী। কেন? কারণ এগুলো সমস্ত থ্রু অ্যাড্রিনালিন পাথওয়ে, মানে আপনার অ্যাড্রিনালিন সিক্রিশন বাড়িয়ে দিয়ে ভাসোকনস্ট্রিকশন করে, মানে ওই ব্লাড ভেসেলে রক্ত চলাচলকে কমিয়ে দেয়। রক্ত মানে হচ্ছে তার মধ্যে দিয়ে যায় অক্সিজেন এবং খাবার, অর্থাৎ আপনার যে ভাইটাল অর্গান সেগুলোতে অক্সিজেন এবং খাবার সরবরাহ আপনি নিজে কমিয়ে দিচ্ছেন। আপনার মানসিকভাবে এবং শারীরিকভাবে আপনি যা যা প্রত্যক্ষ করছেন তার রেজাল্ট হিসেবে কিভাবে সেটাকে থেকে ইনসুলেট করবেন সেটা তো অনেকে বলেন, হয়তো আমি আমার মতো করে একদিন বলবো। এই যে খাবার যাচ্ছে না, অক্সিজেন যাচ্ছে না, তার উল্টো দিকে কাজ করে এই নাইট্রাস অক্সাইড। সে করে কি, এই কনস্ট্রিক্টেড ভেসেলগুলোকে, কনস্ট্রিক্টেড মানে সরু হয়ে যাওয়া ভেসেলগুলোকে একটু ডায়ামিটারটা, তার ভেতরের যে ব্যাস সেটাকে বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার ফলে লং টার্মে বেশি খাবার, বেশি অক্সিজেন আপনার ভাইটাল অর্গানগুলো পায়। সরি, ভাইটাল অর্গান মানে হয়তো অনেকে যদি না জানেন আমি বলে দিই, ভাইটাল অর্গান হলো আপনার ব্রেন, মস্তিষ্ক। ভাইটাল অর্গান আপনার লিভার, আপনার কিডনি, মানে যা না হলে আমরা বাঁচবো না, আমাদের হার্ট, লাংস, এই সমস্ত ভাইটাল অর্গান। এগুলোকে যদি দিনকে দিন আপনি খেতে না দেন, অক্সিজেন বঞ্চিত করেন, এগুলো বিদ্রোহ করে বলবে, আর কাজ করবে না। এবং দেখবেন আস্তে আস্তে যেরকম বয়স সেই অনুযায়ী আপনি মানে উৎসাহ পাচ্ছেন না, কাজ পাচ্ছেন না, যা যা সেই বয়সে আপনার মনে হয় যেগুলো মানুষ করতে পারে সেগুলো করতে পারছেন না, বা অতিশয় দুর্বল হয়ে যাচ্ছেন। সেইটার মূল জায়গাটা কিন্তু ইন জেনারেল এই নাইট্রাস অক্সাইডের জাদুর মধ্যে আছে। এইটা আমি বারবার কথাটা বলে আগে মাথায় নাইট্রাস অক্সাইড তো ঢোকাতে যাচ্ছি, তারপরে কি আমি সংকেত পাচ্ছি যে আমার বন্ধ করে, আমি 30 সেকেন্ড থাক 30 সেকেন্ড। অনেকের মনে হতে পারে তাহলে এই নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইডের ভেতরে প্রোডাকশন কি করে বাড়ানো যাবে, কি করে অ্যাভেলেবিলিটি করা যায়, সেটা নেক্সট দিন বলবো। খালি একটা কথা বলবো, চায়ের মধ্যে যে ট্যানিন থাকে ওটা কিন্তু বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট গুলো বাড়ায়, এক্সারসাইজ বাড়ায়, এবং আরো অনেক খাবারের ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে। এগুলো নিয়ে আগামী দিন বলতেই হবে, কারণ আমাকে এখন একদম এইরকম করা হচ্ছে, বলছে এই এক মুহূর্ত সময় নিয়ে আগামী দিন আলোচনা হবে। একদম, যাদের আরো কিছু জানা আছে ডেফিনেটলি জানা থাকবে, তার জন্য প্রতি শনিবার তো আমার ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছে। কিন্তু মাঝে যে সময়টুকু রয়েছে তাতেও যদি আপনাদের কোনো এমার্জেন্সি প্রশ্ন থাকে, হেল্পলাইন নাম্বার রয়েছে। আজকে আমাদের এখানেই থামতে হচ্ছে, সময় দিতে হচ্ছে। আমি ধন্যবাদ করবো আপনাকে। পরবর্তী এপিসোডে দেখা হবে। সবাই ভালো থাকুন, শারীরিকভাবে সুস্থ থাকুন। নমস্কার। আপনাদের মধ্যে